প্রতি মাসে 1 কোটি মানুষকে করোনা টিকার আওতায় আনা হবে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী। দেশে 5% ছাড়ালো সংক্রমণ, 1 মাসেরও কম সময়ে 20 জনের ওমিক্রন শনাক্ত। নারায়ণগঞ্জ সিটিতে বাড়ছে নির্বাচনী উত্তাপ, আইভি তৈমুরের পাল্টাপাল্টি অভিযোগ। 11 বছরেও মেলেনি ফেলানী হত্যার বিচার, সরকারের নতজানু নীতির কারণে বন্ধ হয়নি সীমান্ত হত্যা, বলছে বিএনপি। আসসালামু আলাইকুম, ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। একেএস টিএমটিবার শিরোনাম দেখছিলেন, এবারে এছাড়াও থাকছে বিস্ময় বালকের খবর। এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে। সবাইকে দ্রুত করোনা টিকা নেওয়ার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতি মাসে 1 কোটি মানুষকে টিকার আওতায় আনা হবে। তিনি বলেন, উন্নয়নের মহাসড়ক বেয়ে দুর্বার গতিতে এগিয়ে চলছে দেশ, যা অনেকেরই সহ্য হচ্ছে না। তাই মানুষের ভাগ্য নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, সেদিকে সজাগ থাকতে হবে সবাইকে। বর্তমান সরকারের 3 বছর পূর্তিতে শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। আমাদের এখনই সাবধান হতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যারা টিকা নেননি তাদের দ্রুত টিকা নেওয়ার অনুরোধ জানাচ্ছি। এখন পূর্ণোদ্যমে কোভিড-19 টিকাকরণের কাজ চলছে। চলতি মাস থেকে গণটিকা প্রদানের মাধ্যমে প্রতি মাসে 1 কোটি মানুষকে টিকার আওতায় আনার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বর্তমান সরকারের 3 বছর পূর্তিতে প্রধানমন্ত্রী দৃঢ় কণ্ঠে মহান মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধা, দারিদ্র্য, নিরক্ষরমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। বিগত 13 বছরের শাসনামলে বাংলাদেশ বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। 2021 সাল ছিল আমাদের উন্নয়ন অভিযাত্রার এক অভূতপূর্ব স্বীকৃতির বছর। গত বছর আমরা উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত যোগ্যতা অর্জন করেছি। শেখ হাসিনা বলেন, তার 13 বছরের শাসনামলে বাংলাদেশ বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল এখন আর কোনো স্বপ্ন নয়, বাস্তবতার নাম। আছে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা। জুন মাসেই আমরা উদ্বোধন করতে যাচ্ছি বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতু। প্রতিবন্ধকতা কাটিয়ে নিজের অর্থায়নে আমরা পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ করতে পেরেছি। আশা করা হচ্ছে এই সেতু জিডিপিতে 1.2% হারে অবদান রাখতে সক্ষম হবে। আগামী অক্টোবর মাসে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে চালু হবে দেশের প্রথম টানেল। টানা 3 মেয়াদে দেশ জুড়ে অবকাঠামোগত অভূতপূর্ব উন্নয়নের দৃশ্যপট ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা, স্বাস্থ্য আর জিডিপি প্রবৃদ্ধিতে রয়েছে অনন্য সাফল্যের স্বাক্ষর। দুর্নীতির বিরুদ্ধে আছে কঠোর হুঁশিয়ারি। আমরা দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি। দুর্নীতিবাজ সে যে দলেরই হোক আর যত শক্তিশালী হোক, তাদের ছাড় দেওয়া হচ্ছে না এবং হবেও না। আমরা কঠোর হস্তে জঙ্গিবাদের উত্থানকে প্রতিহত করেছি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। প্রধানমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়ন, শিক্ষার হার ও গড় আয়ু বৃদ্ধি সহ নানা আর্থসামাজিক সূচকে দক্ষিণ এশিয়ায় আজ নেতৃত্বে বাংলাদেশ। বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়ক বেয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এটা হয়তো অনেকেরই সহ্য হবে না বা হচ্ছে না। দেশে বিদেশে বসে বাংলাদেশ বিরোধী শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি নানা ষড়যন্ত্র করছে এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য। কিন্তু কেউ যাতে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সেদিকে আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। 2031 সালের মধ্যে উচ্চ মধ্যম আর 41 সালের মধ্যে উচ্চ আয়ের সমৃদ্ধশালী দেশ হবে সোনার বাংলা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।
স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল মধ্যম আয়ে বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন এই গর্ব শুধু বাংলাদেশের নয়, বিশ্ব সম্প্রদায়েরও। অন্যদিকে সরকার বলছে দেশের অভ্যন্তরে অব্যাহত রাজনৈতিক স্থিতিশীলতা এবং পরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থাপনায় এই অর্জন সম্ভব হয়েছে। নতুন বছরে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি এবং আগামীর সম্ভাবনা তুলে ধরছেন আহমেদ পিপুল। 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপির পর্যালোচনায় মাথাপিছু আয়, মানব সম্পদ ও অর্থনৈতিক ভঙ্গুরতা এই 3টি সূচকে পরপর দুবার একই মানদণ্ড ধরে রাখতে পারলে একটি দেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্য বলে বিবেচিত হয়। সেই হিসেবে বাংলাদেশ 2018 এবং 2021 দুবারই পর্যালোচনার সব সূচকেই উত্তীর্ণ হয়েছে। উন্নয়নশীল দেশের তালিকায় পৌঁছানো বাংলাদেশ এ বিষয়ে আনুষ্ঠানিক স্বীকৃতি পাবে 2026-এ। বিশ্লেষকরা বলছেন দেশের এই অগ্রগতি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। বাংলাদেশ অতীতের তুলনায় তার নিজের অর্জনের কারণের জন্য এখন বিশ্বের কাছে কিন্তু অনেক পরিচিত একটি দেশ, এবং ভূ রাজনীতিতেও বাংলাদেশের এখন একটি ভূমিকা সকলের কাছে কিন্তু অত্যন্ত স্পষ্ট। অন্যদিকে বিশ্বব্যাংকের মানদণ্ড অনুযায়ী যেসব দেশের মাথাপিছু আয় $1036 নিচে তারা নিম্ন আয়ের দেশ, আর $1036 থেকে $4045 মধ্যে নিম্ন মধ্য আয়ের দেশ, $4046 থেকে $12535 মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশ এবং $12535 উপরে মাথাপিছু আয় হলে ওইসব দেশ বিবেচিত হয় উচ্চ আয়ের দেশ হিসেবে। হিসেব বলছে বাংলাদেশের আয় এখন $2554। বাংলাদেশ এই অর্থে প্রথম একটি বৃহৎ অর্থনীতি যারা এই তালিকা থেকে বের হচ্ছে। সেটা শুধু বাংলাদেশের গৌরব না, ওই তালিকার সবার জন্য এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গৌরব। বাংলাদেশ যে তালিকা থেকে বের হতে পারত হয়তো অনেক আগে, যদি সে মাথাপিছু আয়ের জায়গাটাকে শক্তিশালী করতে পারত। পরিসংখ্যান বলছে উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ায় আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধির পাশাপাশি বিশ্ব দরবারে বিভিন্ন দর কষাকষিতেও বাংলাদেশের অবস্থান আরও শক্ত হবে। মোটামুটি সর্বক্ষেত্রে আমি বলবো বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবকটি দেশকে পিছনে ফেলেছে। সেই পিছনে ফেলার কারণেই একটাই, আমাদের স্থিতিশীল রাজনীতি অব্যাহত থাকা। 2 হলো অত্যন্ত প্রজ্ঞাশীল পরিকল্পিতভাবে সামষ্টিক অর্থনীতিকে ব্যবস্থাপনা করা। আশার কথা হলো এখন পর্যন্ত স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হওয়া দেশগুলোর প্রতিটি ক্ষেত্রেই প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বেড়েছে। আহমেদ পিপল, এনটিভি নিউজ, ঢাকা। লাফিয়ে লাফিয়ে বেড়েই চলছে করোনা সংক্রমণ। সবশেষ 24 ঘন্টায় শনাক্তের হার বেড়ে 5% ওপরে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবশেষ 24 ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 1146 জনের। এ সময় করোনা শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে 5.67%। সবশেষ 24 ঘন্টায় নতুন করে একজনের মৃত্যুসহ এই পর্যন্ত দেশে করোনায় মোট মারা গেছে 28,098 জন। মোট শনাক্ত হয়েছে 15,91,093 জন, আর এই পর্যন্ত মোট সুস্থ হয়েছে 15,50,534 জন। দেশে ওমিক্রন সংক্রমিত প্রথম রোগী শনাক্তের 1 মাস না গড়াতেই সংখ্যাটি 20 জনে পৌঁছেছে। বৃহস্পতিবার বাংলাদেশে আরও 10 কোভিড রোগীর ওমিক্রন সংক্রমণের খবর দিয়েছে জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা GISAID সংস্থাটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী নতুন শনাক্ত রোগীর মধ্যে 7 জন নারী, বাকি 3 জন পুরুষ। তারা সবাই ঢাকার বাসিন্দা। গত 9 ডিসেম্বর করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টটি সংক্রমিত প্রথম রোগী শনাক্তের খবর এসেছিল। তিনি ছিলেন আফ্রিকা সফর করে আসা এক নারী ক্রিকেটার। এরপর বুধবার নাগাদ এই সংখ্যা বেড়ে 10 জনে দাঁড়িয়েছিল। এদিকে 7 মাস পর প্রতিবেশী দেশ ভারতে আবারও করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ 1 লাখ ছাড়ালো। এছাড়াও দেশটিতে নতুন করে মারা গেছেন 3 শতাধিক করোনা রোগী। নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্তের সংখ্যাও প্রতিনিয়ত বাড়ছে। এ অবস্থায় বিদেশ ফেরতদের বাধ্যতামূলক 7 দিনের কোয়ারেন্টিন নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
ভারত ছাড়াও বিশ্বের অন্যান্য দেশে বাড়ছে করোনার সংক্রমণ। 24 ঘন্টায় বিশ্বজুড়ে নতুন সংক্রমিত হয়েছেন 25 লাখের বেশি মানুষ। এর মাধ্যমে মোট করোনা আক্রান্তের সংখ্যা 30 কোটি ছাড়ালো। শনাক্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স সহ বিশ্বের অন্যান্য দেশে। এদিকে করোনার বিষয়ে আবারও সতর্কবার্তা উচ্চারণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডাক্তার তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস বলেছেন, লক্ষণ মৃদু বলে ওমিক্রনকে কোনো অবস্থাতেই ছোট করে দেখার সুযোগ নেই। সংক্রমণ রোধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। এবারে অন্য প্রসঙ্গ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রচারণা, সেই সাথে বাড়ছে উত্তাপ। স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার অভিযোগ করেছেন, সরকার দলীয় প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছেন। নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কিত তিনি। আর আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি বলেছেন, তৈমুর আলম খন্দকার যে অভিযোগ করেছেন তা সত্য নয়। নারায়ণগঞ্জ থেকে তারেক স্বপনের ক্যামেরায় নাফিজ আশরাফের পাঠানো রিপোর্ট। শুক্রবার সকালে বন্দরের 25 নম্বর ওয়ার্ডের কাজী নজরুল ইসলাম কলেজের সামনে থেকে গণসংযোগ শুরু করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। এর আগে নবীগঞ্জ গুদারাঘাট এলাকায় পথসভায় লিফলেট বিলি করেন এবং ভোটারদের সাথে কুশল বিনিময় করেন তিনি। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী। বিলবোর্ডগুলি বড় করে করছে, নিয়মের বাইরে করছে, সকাল থেকে মাইকিং করে, নিয়ম হলো 2টা থেকে মাইকিং করা, তারপর রাস্তায় বড় বড় গেট নির্মাণ করে বড় বড় নৌকা দিয়ে রাখছে। এই জন্য আমি মনে করি নির্বাচন কমিশন আমার কাছে নিরপেক্ষ মনে হচ্ছে না, লেভেল প্লেইং ফিল করতেছে না। অন্যদিকে নগরীর 11 নম্বর ওয়ার্ডের পানির কল তলা ও 14 নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি। এ সময় তিনি বলেন, তৈমুর আলম খন্দকার যে অভিযোগ করেছেন তা সত্য নয়। না, এই কথাটা সঠিক না। আমরা সকালে কোনো মাইক চালাই না, আমাদের মাইক একদম 2টার থেকে বের হয়। তাছাড়া আমার মাইকের সংখ্যাও কম, আমি 3টা ওয়ার্ড মিলে একটা মাইক দিয়েছি, তার মাইক সবচেয়ে বেশি চলে। এইটা পাল্টাপাল্টি অভিযোগ করে কোনো লাভ নাই। জনতা আমার পাশে, নৌকা জয়যুক্ত হবে, এই জন্য উনি দিশাহারা হয়ে অনেক কিছু বলছেন। আগামী 16 জানুয়ারি ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। এনটিভি নিউজ ডেস্ক। কুড়িগ্রাম সীমান্তে ফেলানি হত্যার 11 বছর আজ। ভারতের সর্বোচ্চ আদালতে আটকে আছে হত্যা মামলাটি। দীর্ঘদিন পরও ন্যায় বিচার নিয়ে শঙ্কায় স্বজনেরা। 2 দফা বিচারে আসামি বিএসএফ সদস্য অমিয় ঘোষ খালাস পাওয়ায় ভারতের সুপ্রিম কোর্টে ফেলানির বাবার করা রিটের দ্রুত নিষ্পত্তির দাবি উঠেছে। হত্যাকাণ্ডের ন্যায় বিচার হলে সীমান্ত হত্যা কমে আসবে বলে মনে করেন সীমান্তবাসী। কুড়িগ্রাম প্রতিনিধি হাসিবুর রহমান হাসিবকে সাথে নিয়ে রিপোর্ট করছেন শওকত করিম। কাঁটাতারের মধ্যে ঝুলিয়ে রাখছে, আমার মেয়ে কত পানি পানি করে চিল্লাইছে, কিন্তু কেউ পানি দেয় নাই। কিন্তু ওইভাবে যান কারো মার সন্তান জানো ও কাঁটাতারের মধ্যে না ঝুলে মরে। ছিল লক্ষ্য ছোঁয়ার স্বপ্ন। সেই স্বপ্নে বিভোর যখন চঞ্চল মন, কিছু বুঝে ওঠার আগেই স্বপ্নভঙ্গের সাথে কাঁটাতারে বিদ্ধ হল 15 বছরের ফেলানির নিথর দেহ। আদরের মেয়েটির কবরের পাশে আজও নির্বাক তার বাবা মা, কিন্তু চোখের ভাষা তো স্পষ্ট, প্রহর গুনছেন ন্যায় বিচারের। আমার ফেলানির 11টা বছর হয়ে গেল, এখন ধরে আমি বিচার পাইনি। যত আমি খুশি মনে মেয়েকে নিয়ে আসতেছিলাম ভারত থেকে বাংলাদেশে তার বিয়ার জন্য, তারপরে দিনই বিয়া ছিল, কিন্তু বিয়া দিতে পারলাম না এই অমিয় ঘোষের জন্য। ফেলানি হত্যার পর 2013 সালে বিএসএফ সদস্য অমিয় ঘোষের বিচার শুরু হয় বিএসএফের বিশেষ আদালতে। কিন্তু ওই বছর এবং 2015 সালে পুনর্বিচারে খালাস পান অমিয় ঘোষ। পরে ভারতীয় মানবাধিকার সংস্থার সহযোগিতায় ফেলানির বাবা রিট করেন সেদেশের সুপ্রিম কোর্টে। হত্যার পরে তার বাবা সুপ্রিম কোর্টে যে রিট আবেদন করেছে সেটার নিষ্পত্তি এখনো হয়নি। একবার কার্যতালিকার 3 নম্বর আইটেম হয়েছিল, তারপরে সম্ভব হয়ে ওঠেনি। এখন তো করোনায় ভার্চুয়াল অ্যাক্টিভিটিসের কারণে কোনোভাবেই শুনানি, রেগুলার শুনানির বিষয় সেটা হচ্ছে না। তা আমরা চাই যে এটা যত দ্রুত হয় তত ভালো।
বাবা মেয়ে ভারত থেকে ফিরছিলেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বানারভিটা গ্রামের বাড়িতে, কিন্তু অনন্তপুর সীমান্তে বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে নিহত হয়ে পঞ্চদশী ফেলানীর লাশ কাঁটাতারে ঝুলেছিল প্রায় 5 ঘন্টা। প্রতিবাদের ঝড় ওঠে সর্বত্র। হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত হলে দুদেশের সীমান্ত ব্যবস্থাপনায় তা মাইল ফলক হতে পারে বলে মনে করেন সচেতন মহল। ওপার বাংলা এপার বাংলা মাঝখানে কাঁটাতার, গুলি খেয়ে ঝুলে থাকলে ফেলানি বলো তো 10 টাকার। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। বর্তমান সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে মন্তব্য করে তাদের পতনে সাধারণ মানুষকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। ফেলানী হত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। সরকারের নতজানু নীতির কারণে সীমান্ত হত্যা বন্ধ হয়নি বলে অভিযোগ করেন তিনি। শুধু নির্বাচন ব্যবস্থায় ধ্বংস নয়, জোর করে ক্ষমতায় থাকার জন্য বিচার বিভাগ সহ সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে সরকার, এমন অভিযোগ করেন মেজর হাফিজ। জনগণ আওয়ামী লীগকে আর ক্ষমতায় দেখতে চায় না মন্তব্য করে তিনি বলেন, কারচুপির পরও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভরাডুবি ঠেকাতে পারেনি ক্ষমতাসীনরা। র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সামনে আর যেন তেন কোনো নির্বাচন করে ক্ষমতায় থাকা যাবে না। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমরা টানেলের শেষে আলোর রেখা দেখতে পাচ্ছি। বেশি দিনে আর এই স্বৈর সরকারের আয়ু নাই। বাংলাদেশের জনগণ দেখেন এখন অনেক বেশি লোক রাজপথে সমাগম হচ্ছে, সাধারণ মানুষরা আছে। অপেক্ষা করুন, আগামী দিনে আর নিশিরাতের নির্বাচন তারা করতে পারবে না। যেহেতু বিশ্বের পরাশক্তির দৃষ্টি আকর্ষিত হচ্ছে, একের পর এক স্যাংশন যাচ্ছে, আরো অনেক স্যাংশন আগামী দিনে আসবে। সুতরাং এখন বাংলাদেশের জনগণের উচিত বিএনপির নেতৃত্বে এবং সকল জাতীয়তাবাদী শক্তির নেতৃত্বে রাজপথে নেমে এই সরকারকে বিদায় করা। নির্বাচন কমিশন পুনর্গঠনে চলমান রাষ্ট্রপতির সংলাপে অংশ নেবে না বলে জানিয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসম আব্দুর রব। শুক্রবার বিকেলে তার উত্তরার বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনার নিয়োগে রাষ্ট্রপতির সংলাপে তাদের দলকে আমন্ত্রণ জানিয়েছিল। তবে তাদের দলীয় ফোরামে আলোচনার পর এই সংলাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আসম রব। তিনি বলেন, সংলাপে না যাওয়ার বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সর্বদলীয় জাতীয় সরকার গঠনের দাবিও জানান আসম আব্দুর রব। জাতীয় সরকার কতদিন থাকবে, তারপরে নির্বাচন কিভাবে হবে, নির্বাচন কমিশন কিভাবে হবে, জাতীয় ঐক্যমতে ডিসাইডেড হবে। আজকে আমাদের যে বক্তব্য, আমাদের সিদ্ধান্ত স্থায়ী কমিটি, সেটাও আমরা ওনাকে রাষ্ট্রপতিকে পাঠিয়ে দিয়েছি। ফিজিক্যালি আমাদের দলের কার্যকরী সাধারণ সম্পাদক আপনাদের এখান থেকে উঠে গিয়ে বঙ্গভবনে যাইয়া রাষ্ট্রপতির কাছে আমাদের প্রস্তাবটা হাতে হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। লালমনিরহাটের হাতীবান্ধায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধারের পর বিকেলে পুলিশ হেফাজতে তার স্বামী হিমাংশু বর্মনের মৃত্যুর অভিযোগ উঠেছে। ওই দম্পতির বাড়ি উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কাদমা গ্রামে। তাদের 2টি সন্তান রয়েছে। পুলিশ জানায়, সকালে নিজ বাড়ির শোয়ার ঘর থেকে সবিতা রানীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর পর বেলা 11টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে থানায় নিয়ে আসা হয়। সেখানেই সুযোগ পেয়ে ওয়াইফাইয়ের তার গলায় পেঁচিয়ে হিমাংশু আত্মহত্যা করে। কী কারণে স্ত্রী ও স্বামী আত্মহত্যা করেছেন তা তদন্ত করছে পুলিশ। বয়স মাত্র 7.5 বছর। এই বয়সেই সাদ মানচিত্র এঁকে যে কোনো দেশের পাহাড়, পর্বত, সাগর, মহাসাগরের অবস্থান বলে দিতে পারে নিমেষেই। আরও চমকে যাওয়ার মতো খবর হলো, এই বয়সে সহজেই ত্রিকোণমিতি সহ অঙ্কশাস্ত্রের জটিল সব সমস্যার সমাধান করে দিতে পারে এই ট্যালেন্ট বয়। ঝিনাইদহ থেকে মিজানুর রহমানের পাঠানো রিপোর্ট দেখুন। ঝিনাইদহের কালীগঞ্জের কাঁঠালবাগান এলাকার আলী হোসেন ও আয়শা আক্তার চার্লির একমাত্র ছেলে সামিউন আলিম সাদ। 2 বছর আগে বেসরকারি স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তি হয় সে। কিছুদিনের মধ্যে করোনার কারণে বন্ধ হয়ে যায় স্কুল। শুরু হয় অনলাইন ক্লাস। অনলাইন ক্লাসের পরে বন্ধুরা যখন মোবাইলে গেম খেলে কিংবা কার্টুন দেখে সময় কাটিয়েছে, সাদ ঠিক তখন সেই মোবাইলকেই ব্যবহার করেছে নতুন কিছু শেখার কাজে। মোবাইল ঘেঁটে বিশ্বের নানা তথ্য আয়ত্ত করা শুরু করে সে। এখন তার জ্ঞানের ভান্ডার অনেক সমৃদ্ধ। I uploaded only like one video about like one of my subscriber counts. When I reached 200 subscribers, I thanked all my audience
improve your country as fast as you can. My country is completely perfect. It's really good. I love it. I love my country, but it would be nice. It would be even more nice if it was even better. বাংলার চেয়ে ইংরেজিতে কথা বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করে সাদ। নিজের একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। বিভিন্ন বিষয়ে প্রায় 7টি ভিডিও সেই চ্যানেলে আছে। অভিভাবকরা জানান ছোটবেলা থেকেই অনেক ফোন নম্বর মুখস্থ বলতে পারত সাদ, আর মোবাইল ফোন পেয়ে তার জানার আগ্রহ আরও বেড়ে যায়। ও বিভিন্ন মোবাইলে অ্যাপস দেখতো, কম্পিউটার খেলতো, কিন্তু গেম এবং কোনো কার্টুনও দেখে না। তারপরে ও আস্তে 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 নিজে যে কন্টেন্টগুলো দেখতো সেটার থেকে ও দেখেই এই 2 বছরের ভিতরে ও এত কিছু জানে, শিখেছে। এইটা আমরা এখন মানে যখন আমরা বুঝতে পারলাম তখন আমরা সবাই ফ্যামিলি সহ খুবই খুশি। ও মানে সারাক্ষণই এই জ্ঞান চর্চা করতেই পছন্দ করে। ঘুম থেকে ওঠার পরে মনে হয় 2 মিনিট 5 মিনিট পরে মানে মুখটা ধোবে, একটু কিছু খেলো কি না খেলো, খাওয়াটার কথাও খেয়াল থাকে না, ওর শুরু হয়ে যায় ওর জ্ঞান চর্চা। এই সুপার ট্যালেন্ট বয় সাদ আগামীতে আরও নতুন কিছু করে দেখাবে বলে প্রত্যাশা সবার। কথা নাহিয়ান, এনটিভি নিউজ ডেস্ক। বিল পরিশোধ করতে না পারায় রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন যমজ শিশুকে হাসপাতাল থেকে বের করে দেওয়ার পরে এক শিশুর মৃত্যু ও অপরজনকে আশঙ্কাজনকভাবে ঢাকা মেডিকেলে ভর্তির ঘটনায় ওই হাসপাতালের মালিককে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, মর্মান্তিক এই ঘটনার খবর প্রকাশের পর র্যাব ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়ায়। ভুক্তভোগী পরিবার শ্যামলীর ওই হাসপাতালের মালিক ও পরিচালকের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করলে অভিযান চালিয়ে মালিক মোহাম্মদ গোলাম সারওয়ারকে গ্রেফতার করার কথা জানান র্যাব কর্মকর্তা। ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও ছাত্রলীগ একই স্থানে সমাবেশ ডাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। সন্ধ্যায় জেলা প্রশাসক হায়াতুদ্দৌলা খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত শহরের ফুলবাড়িয়া কনভেনশন সেন্টার ও এর সংলগ্ন বালুর মাঠ এবং ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় 144 ধারা জারি থাকবে। বিএনপি ও ছাত্রলীগ একই স্থানে একই সময়ে সমাবেশ ডাকায় জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় সেখানে সভা সমাবেশ নিষিদ্ধ করে প্রশাসন। এর আগে সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা ঠেকাতে জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন ও সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আওয়ামী লীগ ষড়যন্ত্রের রাজনীতি বা সরকারি শক্তির ওপর কখনো বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের উপর ভিত্তি করে রাজনীতি করে। সন্ধ্যায় চট্টগ্রামের পাহাড়তলীতে চট্টগ্রাম উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে দ্বিতীয় বাংলাদেশ সিএমএসএমই ট্রেড ফেয়ারের মাসব্যাপী মেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মেলায় নারী উদ্যোক্তাদের 200টি স্টল ও 4টি প্যাভিলিয়ন রয়েছে। হৃদরোগ ও ডায়াবেটিসের মতো রোগের চিকিৎসার চেয়ে প্রতিরোধে জোর দেওয়া বেশি গুরুত্বপূর্ণ, আর এজন্য জীবনধারা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা দরকার বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত কনফারেন্সে আলোচকরা এসব কথা বলেন। হাসপাতালটি এ পর্যন্ত 75,000 ক্যাথ ল্যাব প্রসিডিওর সম্পন্ন করেছে বলে জানান আয়োজকরা। অনুষ্ঠানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি জাতীয় অধ্যাপক এ মালিক, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান উপস্থিত ছিলেন। কনফারেন্সে প্রায় 400 জন হৃদরোগ চিকিৎসক উপস্থিত ছিলেন। সেই সাথে দেশ বিদেশের খ্যাতনামা ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট বিশেষজ্ঞরা বৈজ্ঞানিক প্রবন্ধ ও কেস স্টাডি উপস্থাপন করেন। স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের গড়ে তোলা সংগঠন প্রজেক্ট বেটার লাইফের উদ্যোগে পথ শিশুদের মাঝে শিক্ষা উপকরণ, শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে প্রাণীর উষ্ণতা নামের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে পুলিশ সদর দফতরের ডিআইজি অপারেশনস হায়দার আলী খান ও বিশেষ অতিথি হিসেবে সাউথ ইস্ট ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়ারেসুল মতিন উপস্থিত ছিলেন। পড়াশোনার পাশাপাশি এই সংগঠনটি পথ শিশুদের নিয়মিত শিক্ষাদান করে আসছে। সুবিধা বঞ্চিত শিশুদের মৌলিক অধিকার নিশ্চিতের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে তারা। মোবাইল ফোন কোম্পানি ওপ্পো বাংলাদেশের বাজারে নিয়ে আসছে ভাঁজযোগ্য স্মার্ট
মোবাইল ফোন সেট। আর সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন ওপ্পোর এই মোবাইল ফোন সেটটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান স্মার্টফোন ও ট্যাব মেলায় এ বিষয়ে সাকিব আল হাসান ও প্রতিষ্ঠানটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। এ সময় উপস্থিত ছিলেন ওপ্পোর ব্যবস্থাপনা পরিচালক ডেমন ইয়াং ছাড়াও অন্য কর্মকর্তারা। অর্থনীতির খবর। ভোজ্য তেলের দাম না বাড়ানোর সরকারি ঘোষণা সত্ত্বেও বাস্তবতা ভিন্ন। নির্ধারিত মূল্যের চেয়ে লিটারে 4 থেকে 5 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন তেল। বিক্রেতাদের অজুহাত সরবরাহ কম বলেই দাম বেড়েছে। এদিকে গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে, আর অপরিবর্তিত রয়েছে চালের বাজার। বিস্তারিত শফি মাহমুদ সাগরের রিপোর্টে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার জানানো হয়েছিল, এখনই বাড়ছে না ভোজ্য তেলের দাম। মূল্য নির্ধারণ পদ্ধতি চূড়ান্ত না হওয়া পর্যন্ত বর্তমান দামেই তেল বিক্রি হবে। আমরা আগে মূল্য যে নির্ধারণ পদ্ধতি এটা আমরা রিভিজিট করব। এটা রিভিজিট করার পরে আমরা আসলে মূল্য কি হবে কম বেশি সেটা আমরা ডিক্লেয়ার করব যৌথভাবে। তবে বাজারের চিত্র ঠিক উল্টো। রাজধানীর কারওয়ান বাজারে দেখা গেল, কোনো ঘোষণা ছাড়াই দোকানিরা লিটারে 4 থেকে 5 টাকা বাড়িয়ে বিক্রি করছেন ভোজ্য তেল। দাম বৃদ্ধির অজুহাত বরাবরের মতোই। বুধবারের থেকে বলতে আছে যে লিটারে 8 টাকা করে বাড়বে। কোনো কোম্পানি আমাদেরকে কোনো মাল দিচ্ছে না, আমরা কোনো মাল পাইতে আসি না। বাজারে যে আমরা খুচরা অন্য অন্য দোকান থেকে কিনে আনি, আগের তুলনায় লিটার প্রতি 4-5 টাকা বেশি করে আমরা কিনতে হইতেছে। এমন পরিস্থিতিতে ভোক্তারাও পড়েছেন বেশ বিপাকে। একটা যে ফিক্স থাকবে যে হ্যাঁ আমরা এই বাজার করতেছি, এটা থাকছে না। এদের কাছে বলে এরা বলে যে তেলের দাম বেড়ে গেছে, ওইটা বেড়ে গেছে, এটা বেড়ে গেছে। সব কিছুর দামই বাড়তি। তেলের দাম, তেলের বাজারও 4-5 টাকা বাড়তি লিটারে। না, আমাদের মতো মধ্যবিত্তদের আসলে বাজার করা খুব টাফ হয়ে গেছে এখন। এদিকে ব্রয়লার মুরগির দাম আগের সপ্তাহের তুলনায় কেজি প্রতি 10 থেকে 20 টাকা কমেছে, তবে এখনও আগের দামে ফেরেনি। মুরগির দাম 180 টাকা হয়ে গেছে, অ্যাকচুয়ালি ক্রয় ক্ষমতার বাইরে হয়ে যাচ্ছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের কি উপায় সেটা আমি খুঁজে পাচ্ছি না। মানে খুব ডিফারেন্স হয়ে গেছে, এখন আমাদের কেনার মানে খুব কষ্টকর অবস্থা। গত সপ্তাহে চালের দাম ছিল ঊর্ধ্বমুখী, এই সপ্তাহেও সেই দামেই বিক্রি হচ্ছে। এদিকে ভরা মৌসুমে শীতকালীন সবজি এখনও তুলনামূলক চড়া দামেই কিনতে হচ্ছে ভোক্তাদের। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। রাতের খবরে আবারও বিরতি, আরও খবর আরেকটু পর। কাজাখস্তানে সহিংস বিক্ষোভ অব্যাহত, সতর্কতা ছাড়াই বিক্ষোভকারীদের উপর গুলি চালাতে প্রেসিডেন্টের নির্দেশ। শীর্ষ ক্রিকেটাররা ছাড়া বাংলাদেশ পারে না, এমন ধারণা ভুল প্রমাণ করেছে লিটন ইয়াসিররা, মন্তব্য সাকিবের। Introducing Zain and Mizer Foaming Face Wash with a built-in applicator. The applicator gently exfoliates and deep cleanses your skin, while the small molecule actives deeply penetrate and remove impurities, giving you a bright skin tone. Zain and Mizer Vitamin C Face Wash for brighter and glowing skin. Dining bar restaurant. আন্তর্জাতিক সংবাদ। কোনো সতর্কতা ছাড়াই বিক্ষোভকারীদের উপর গুলি চালাতে সেনাদের প্রতি নির্দেশ দিয়েছেন কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসেম তোকায়েভ। শুক্রবার দেশের উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে আন্দোলনকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে সাধারণ মানুষকে শান্ত থাকতে আহ্বান জানিয়েছেন কাজাখ প্রেসিডেন্ট। এর মধ্যেই দেশটির স্বরাষ্ট্র বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবারের সহিংসতায় এখন পর্যন্ত 38 বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর 18 সদস্য নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন সহস্রাধিক। এদিকে বিক্ষোভ নিয়ন্ত্রণে কাজাখস্তানের সেনাদের সঙ্গে যোগ দিয়েছেন রুশ সামরিক বাহিনীর সদস্যরাও। বিক্ষোভের কারণে পাঞ্জাবের একটি ফ্লাইওভারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আটকে থাকা ইস্যুতে উত্তপ্ত ভারতের রাজনীতি। প্রধানমন্ত্রীর নিরাপত্তা গাফিলতির জন্য একে অপরকে দায়ী করছে ক্ষমতাসীন বিজেপি এবং বিরোধী কংগ্রেসের শীর্ষ নেতারা। এর মধ্যেই নতুন একটি ভিডিও প্রকাশ পেয়েছে, যেখানে কৃষকদের পাশাপাশি বিজেপি সমর্থকদেরও মোদীর গাড়িবহরের কাছে মিছিল করতে দেখা গেছে।
এদিকে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পাঞ্জাবের কংগ্রেস সমর্থিত মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং অভিযোগ করে বলেছেন, ভোটে জিততে না পেরে রাজ্য রাষ্ট্রপতি শাসন জারি করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা গাফিলতির নাটক সাজানো হয়েছে। গেল বুধবার পাঞ্জাবে একটি কর্মসূচি শেষে হেলিকপ্টারে অন্য একটি জনসভায় যোগ দেওয়ার কথা থাকলেও গাড়িতে যাত্রা করায় কৃষক বিক্ষোভের কারণে একটি উড়াল সেতুতে 20 মিনিট আটকে ছিল প্রধানমন্ত্রীর গাড়িবহর। হাইতিতে অপরাধী চক্রের নেতার সাক্ষাৎকার নিতে গিয়ে গুলিতে প্রাণ হারালেন 2 সাংবাদিক। বৃহস্পতিবার দেশটির রাজধানী পোর্ট অফ প্রিন্সে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে আল জাজিরা। পুলিশ ও স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, ওই সাংবাদিকরা কুখ্যাত একটি গ্যাং গ্রুপের নেতার সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন। এ সময় প্রতিদ্বন্দ্বী সন্দেহভাজন অপরাধী চক্র একদল সদস্য তাদের উপর গুলি চালালে তারা নিহত হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, নিহত 2 সাংবাদিক হলেন মন্ট্রিল ভিত্তিক রেডিও স্টেশন অ্যাকিউট FM-এ কর্মরত আমাদি জন ওয়েসলি এবং স্থানীয় প্রতিবেদক উইল গুয়েন্স লুইসাইন্ট। জন ওয়েসলির মৃত্যুর খবর নিশ্চিত করে অ্যাকিউট FM এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডকে অপরাধ এবং বর্বর কাজ বলে আখ্যা দিয়েছেন। খেলার খবর। নিউজিল্যান্ড বাংলাদেশ টেস্ট সিরিজ প্রসঙ্গ। যারা মনে করছিলেন শীর্ষ 4 বা 5 জন ক্রিকেটারের বাইরে এমন কোনো ক্রিকেটার নেই বাংলাদেশকে জেতাতে পারেন, তাদের ভুল প্রমাণ করেছেন নিউজিল্যান্ডে থাকা ক্রিকেটাররা। সন্ধ্যায় এক অনুষ্ঠানে সাকিব আল হাসান এই মন্তব্য করেন। নিউজিল্যান্ডে বাংলাদেশের জয়কে তিনি দেখছেন দারুণ অর্জন হিসেবে। ক্রিকেটারদের ওপর আস্থা রাখলে এমন আরও কিছু সম্ভব বলেও মনে করেন তিনি। অন্যদিকে নিজের শেষ টেস্ট খেলার আগেই কিউই ব্যাটার রস টেলর বলেছেন, বে ওভালে জয় মমিনুলদের জন্য মঙ্গলজনক। রিপোর্ট বর্ষণ কবিরের। সাকিবের নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নেওয়ার জন্য তুমুল আলোচনা ও সমালোচনা ছিল। বিসিএল-এর ওয়ানডে টুর্নামেন্ট খেলতে তিনি এখন ঢাকায়। সেখানে বে ওভালে নিউজিল্যান্ডকে হারানোর টেস্ট সম্পর্কে নিজের কথা বলছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। বছরের শুরুটা আসলে যেভাবে হলো অবিশ্বাস্য, খুবই আনন্দিত। টিমের প্রতিটা প্লেয়ার, কোচিং স্টাফ সবাইকে ক্রেডিট দিতে হয়। সবাই যেভাবে আসলে চেষ্টা করেছে, মিডিয়া অন্তত যেটা মনে করে সবসময় যে আমরা 4-5 জন ছাড়া প্লেয়ার নাই, সো সেটা একটা ভুল প্রমাণ হলো আমার ধারণা। এ জয় বাংলাদেশের ক্রিকেটকে নতুন মোড়ে পৌঁছে দেবে বলে বিশ্বাস করেন সাকিব। একটা টেস্ট ম্যাচ জয় দিয়ে আসলে সব কিছু চেঞ্জ হয়ে যায় না, বাট এই একটা টেস্ট ম্যাচ অনেক কিছু চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা তৈরি করে। সো আমার কাছে মনে হয় সেই সম্ভাবনাটা তৈরি হলো, এবং এই বিশ্বাসটা যদি আমরা রাখতে পারি, এই টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা আরও অনেক ভালো রেজাল্ট করে দেখাতে পারবো, আমাদের দলটা ভালো রেজাল্ট করে দেখাতে পারবো। সিরিজটা নিউজিল্যান্ড শুরু করেছে অনেকটা এগিয়ে থেকেই। ক্রাইস্টচার্চে রোববার যখন তারা মাঠে নামবে, তখন তারা এতটাই পিছিয়ে থাকবে যে কোনো মতে ড্র করলেই সিরিজ জিতে যাবে বাংলাদেশ। বাংলাদেশের এই জয়কে দলীয় দিক থেকে দেখলে আমাদের জন্য খারাপ হয়েছে। আমরা সিরিজে পিছিয়ে আছি, কিন্তু টেস্টের সার্বিক দিক বিবেচনা করলে এই ফরম্যাটের জন্য এমন কিছুই দরকার। কম শক্তির দলগুলো তাহলে টেস্ট খেলার কারণ খুঁজে পাবে, খেলাটি নিয়ে আগ্রহ আরও বাড়বে। টেস্টের ভালোর জন্য এমন কিছুই দরকার। বৃষ্টির জন্য শুক্রবার জিম করেই সময় কাটিয়েছে বাংলাদেশ দল। দ্বিতীয় টেস্টের সম্ভাব্য পরিবর্তন একটাই, ইনজুরিতে পড়া মাহমুদুলের জায়গায় অভিষেক হবে নাইম শেখের। বর্ষণ কবির, NTV স্পোর্টস ডেস্ক। সংস্কৃতির খবর। বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করল সংবাদ উপস্থাপকদের সংগঠন নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স অফ বাংলাদেশ NBA। রাজধানীর যমুনা ফিউচার পার্কে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। আর জানাচ্ছেন শেখ মহিউদ্দিন। টেলিভিশন রেডিওতে পরিপাটি হয়ে যারা সংবাদ উপস্থাপন করেন, তারাই এবার খোলস ছেড়ে নেচে গিয়ে মঞ্চ মাতালেন। বাউলের একতারা উরুর অস্থির মতো যেন আগ্নেয়াস্ত্রে বারুদের মজ্জা মিশে আছে।
বিজয়ের কবিতা আর দেশের গানে শুরু হয় এনবিএ আয়োজিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এতে দেশীয় বিভিন্ন পোশাকের রং বেরঙের সাজে র্যাম্প মডেলিং করেন সংবাদ উপস্থাপকদের কেউ কেউ। সংবাদ উপস্থাপকদের এই আয়োজন একসময় পরিণত হয় মিলন মেলায়। পরে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় অতিথিদের। সর্বক্ষেত্রে বাংলাদেশ আজকে পৃথিবীর মধ্যে রোল মডেল। আগামী দিন যাতে আমরা স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে পারি, এই হোক আজকের এই আলোচনা সভায় আমাদের সকলের প্রত্যাশা। স্বাধীনতার 50 বছর পূর্তি এবং মুজিব শতবার্ষিকী, তো দুটো প্রোগ্রাম আমরা সম্মাননার জন্য, বঙ্গবন্ধুর সম্মান করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। লোকজ সাংস্কৃতিক আবহের পাশাপাশি ছিল বাহারি দেশজ পণ্যের সমাহার। শেখ মহিউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে শীতের আমেজ ঘিরে বাংলা ভাষাভাষী কবিদের নিয়ে ঢাকায় শুরু হয়েছে বাংলা আমার আবৃত্তি উৎসব 2022। শুক্রবার সকালে রাজধানীর শাহবাগে জাতীয় গ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে বাংলা আমার সংগঠনটির 4র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই আয়োজন করা হয়। উৎসবে দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিশু কিশোর ও শিল্পীরা আবৃত্তি করে শোনায়। একই সাথে বাংলা আমার প্রকাশিত বোধ ও পরশমণি নামে বড় ও ছোটদের আবৃত্তি উপযোগী কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করা হয় অনুষ্ঠানে। উৎসবে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালেদ। খবর শেষ করছি, যাবার আগে AKSTMT বা শিরোনামগুলো জানিয়ে যাচ্ছি আরও একবার। দেশ বিদেশে বসে উন্নয়ন অগ্রযাত্রা রুখতে নানা ষড়যন্ত্র চলছে, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী। দেশে 5% ছাড়ালো সংক্রমণ, 1 মাসেরও কম সময়ে 20 জনের ওমিক্রন শনাক্ত। নারায়ণগঞ্জ সিটিতে বাড়ছে নির্বাচনী উত্তাপ, আইপি তৈমুরের পাল্টাপাল্টি অভিযোগ। 11 বছরেও মেলেনি ফেলানি হত্যার বিচার, সরকারের নতজন নীতির কারণে বন্ধ হয়নি সীমান্ত হত্যা, বলছে বিএনপি। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।